And I'm feeling good. I'm feeling good. বিকেলে মামনি এসে পড়েছে। রাতের জন্য মামনি রান্না বসালো। আজ বিকেলে জাঙ্কুক বাজার করে এনেছে। সকালে ঘুম থেকে উঠে তো জাঙ্কুককে দেখতে পেল না। প্রতিদিন তো জাঙ্কুকের বুকে ঘুম ভাঙে। আজ জাঙ্কুক তাকে না ডেকেই উঠে পড়লো কেন? বেলা হয়ে গেছে। বিছানা ঠিকঠাক করে বাইরে এলোতে ফ্রেশ হয়ে রান্না করে এসে দেখলো মামনিকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে মামনি? কই এভাবে আছো কেন? চুলায় আগুন নেই, ভাত বসিয়েছো? মামনি নিজের কাণ্ডে মৃদু হেসে চুলায় আগুন ধরাতে ধরাতে বলল, বুড়ো হয়ে যাচ্ছি তো, এই তার প্রমাণ। হ্যাঁ, চোর পাখি নেই অথচ বুড়ো হয়ে যাচ্ছ। এদিকে উঠে আসো, আমি রান্না করি। মামনি উঠে এলো, তে রান্না করার জন্য বসলো। নাস্তা করার জন্য মামনি ডাকলো। হ্যাঁ বলো। খাবি না? তুমি খাও, আমি পরে খাবো। জাঙ্কুকের জন্য অপেক্ষা করছো? জাঙ্কুক আজ আমাদের সাথে নাস্তা করবে না। জাঙ্কুকের কথা শুনে চমকে উঠলো তে। সে তো জাঙ্কুকের অপেক্ষায় করছিল, কিন্তু মামনির কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, আমাদের সাথে নাস্তা করবে না কেন? আমার কাছে বলেছে কি একটা কাজে বেরিয়েছে, ফিরতে দেরি হবে। এসো, আজ আমি খাইয়ে দিই। কবে থেকে খাইয়ে দিই না আমার মামাইটাকে? তোর মনটা একটু খারাপ হয়ে গেল। জাঙ্কুক তাকে বলে যেতে পারতো। যাক, মামনি বলেছে সেজন্য আর না করলো না। মামনির হাতে নাস্তা করলো। বাসায় একা একা ভালো লাগছে না। তার উপর সকাল থেকে জাঙ্কুকে দেখা নেই। তার মনে আবার ভয় হচ্ছে। তাই ভয় দূর করতে আলমারি খুলে জাঙ্কুকের কাপড় চোপড় চেক করলো। সব এখানে আছে দেখে চিন্তামুক্ত হলো। দুপুরেও আসেনি জাঙ্কুক। মামনির সাথে খেয়ে মামনির ফোনটা হাতে নিল। নিজের রুমে এসে জাঙ্কুকের নাম্বার ডায়াল করলো। একবার কল হতে কেটে গেছে, দ্বিতীয়বার ডায়াল করতেই রিসিভ হলো। কোথায় আছো? ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি। কখন আসবে? কাজটা শেষ করে চলে আসবো। খুব বেশি ব্যস্ত এখন? না বলো। আমাকে ঘুম থেকে ডেকে গেলে কি হতো? ইচ্ছে করেনি ঘুমটা ভেঙে দিতে। এত সকালে যাওয়ার কি প্রয়োজন ছিল? নাস্তা করে বের হলে কি হতো? প্রয়োজন ছিল বিধায় বেরিয়েছি। বাইরে নাস্তা করেছি তো আমি। লাঞ্চ করেছো? হুম। তাহলে এখন একটা ঘুম দাও, বিকেলে আবার পড়াতে যাবে। সাবধানে থেকো, কাজ শেষ করে দ্রুত বাসায় ফিরবে। ওকে বেগম সাহেবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টেলিফোন রেখে কিছুক্ষণ ছোট জানালার পাশে বসে রইল। টেবিলে জাঙ্কুকে ল্যাপটপটা খুঁজল, কিন্তু পেল না। নিয়ে গেছে হয়তো সাথে। জাঙ্কুকের কথা মতো দুপুরে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে বাচ্চাদের পড়াতে গেছে। জাঙ্কুক এখনো বাসায় ফিরেনি। খুব মিস করছে জাঙ্কুককে। রাতে আবার কল করলো। প্রথমবার কল কেটে দিয়েছে। 2 মিনিট পর মেসেজ এসেছে, তে আমি আজ ফিরবো না, কাজের চাপ একটু বেশি। আজ মামার সাথে ঘুমাতে যাও। তে কল করে যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। একটু পর জাঙ্কুকের নাম্বার বন্ধ দেখাচ্ছে। ভয় তো পেরিয়ে যাচ্ছে। কান আসছে খুব। মামনি একবার জিজ্ঞাসা করেনি জাঙ্কুকের কথা। তার মানে মামনি জানে। দৌড়ে মামনির কাছে এসে বলল, মামনি, জাঙ্কুক কোথায় গেছে? কাজে বেরিয়েছে, রাত অনেক হয়ে যাচ্ছে, চলো খাবার খেয়ে নিই। কি কাজে বেরিয়েছে? জরুরি কাজ আছে নাকি? মামনির কথা এড়িয়ে যেতে চাচ্ছে, তাই পেরে গেল। সেটাই তো জানতে চাচ্ছি, কি কাজে গেছে, কোথায় গেছে? তুমি সবটা জানো, আমার কাছে লুকানোর চেষ্টা কেন করছো? বলো না জাঙ্কুকের কি হয়েছে? সবির মেয়ের চিন্তা ও কান্না দেখে আর লুকিয়ে রাখতে পারো না, বলেই দিলেন। জাঙ্কুকের কিছু হয়নি। জাঙ্কুক ঢাকা ফিরে গেছে বাবা মায়ের সাথে কথা বলতে। অতি শীঘ্রই ফিরে আসবে। তেজ স্তব্ধ হয়ে গেছে। তাহলে কি জাঙ্কুক তাকে ধোকা দিয়ে চলে গেল? ঢাকা গেলেই তো জাঙ্কুকে বিয়ে করতে হবে। ওর তো বিয়ে ঠিক হয়ে আছে। এই জন্য সে তার থেকে না জানিয়ে পালিয়ে গেছে। যে ভয়টা মনে রেখেছিল আজ সেটাই ঘটে চলেছে। খুব ঠান্ডা সুরে মামনিকে জিজ্ঞেস করলো, কখন বলেছি তোমাকে? কাল রাতে বলেছিল, ভোরে যাওয়ার সময় আবার বলে গেছে। সকালে ট্রেনে উঠেছে। তুমি চিন্তা করবে তাই তোমাকে জানাতে নিষেধ করেছে। কালকেই ফিরে আসবে দেখো। তো আর কিছু শোনার জন্য এখানে অপেক্ষা করো না। দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে কান্না করেই যাচ্ছে। মামনি এসে দরজা খুলতে বললো, কিন্তু তে খুলছে না। দুই রুমে মামির কেটে যাচ্ছে নির্ঘুম রাত। তে চোখে ঘুম নেই জাঙ্কুকের জন্য, আর সবিনের চোখে ঘুম নেই মেয়ের অবস্থা দেখে। দুপুরের দিকে কলিং বেলের শব্দ শুনে দরজা খুললো জিমিন। দরজার পাশে জাঙ্কুককে দেখে অবাক হয়ে আছে। ভাইয়া তুমি? জাঙ্কুককে সরিয়ে এপাশে ওপাশে বাইরে উকি দিয়ে কাউকে খুঁজতে লাগলো জিমিন, কিন্তু আর কেউ তো নেই। জাঙ্কুক বুঝতে পেরে বলল, এদিকে কাকে খুঁজছিস? আমি তোর সামনে দাঁড়িয়ে। তোমাকে তো দেখেছি, তুমি একা এসেছো, ভাবি কোথায়? জাঙ্কুক ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি আমার বাড়ি, ভাবি ভাবির বাড়ি। আমার জননী কোথায়? ওই যে তোমার মা জননী। জিন ছেলেকে দেখে অবাক হয়ে বলল, জাঙ্কুক?
জাঙ্কুক মাকে সালাম করে বলল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বলা নেই কিছু না, হুট করে চলে যাওয়া আবার হুট করে চলে আসা, চেহারার কি অবস্থা করেছে, এখন একটা লাগাতে মন চায়। জাঙ্কুক মুচকি হেসে মায়ের সামনে গাল পেতে দিয়ে বলল, লাগাও। মামাতে হাত বুলিয়ে বলল, লাগিয়েছি, ফাজিল একটা ছেলে, এই কয়দিনে শুকিয়ে গেছে। মায়ের কথা শুনে জিমিন বলল, মা তুমি ডাক্তার দেখাও, তোমার চোখে প্রবলেম আছে। ভাইয়া ভাইয়া কোন দিন মোটা ছিল বলো তো আমাকে একটু। চুপ থাক তুই, নিজে আরেক সুটকি আবার কথা বলতে আসছে। কি যে অবস্থা, মনে হয় অভাবের সংসার আর তোদের না খাইয়ে রাখি। যদি ফুলে বেলুন হয়ে আকাশে উড়ে যায় না তবুও বলবা সুটকি আছি। এটা তোমাদের মতো মায়েদের স্বভাব। বাবা কি বলে শোনো না, সুস্থ আছি এটা আলহামদুলিল্লাহ। হয়েছে, তোর জ্ঞান তোর মাথায় রাখ। যাকো হাত মুখ ধুয়ে আয়। চোখ কেমন করতে চলে গেছে, রাতে ঘুম হয় না বুঝি? জাকুব মনে মনে বলল, ঠিকই ধরেছো মা, কাল রাতে এক ফোঁটা ঘুমাতে পারিনি। এদিকে জিমিন বিবি করে বলছে, শুকিয়ে গেছে। আমি তো দেখছি জামাই আদর পেয়ে স্বাস্থ্যের উন্নতি হয়েছে। জাকুব বুঝতে পেরে চোখ রাঙিয়ে তাকাতে জিমিন হাসতে হাসতে সুমিরে দৌড় দিল তার রুমে। জাকুব তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কল করেছিল তার সাথে কথা বলে নিল। দুপুরে খাবার খেতে খেতে মাকে জিজ্ঞেস করলো, মা বাবা কোথায়? কোথায় আর থাকবে, রাত কাটে বাড়িতে আর ভোর হতেই ছুটে ব্যবসার কাজে। জাঙ্কুক খেয়ে কিছুক্ষণ ছাদে হাঁটলো। অনেকদিন হলো বাগানের যত্ন ছেড়ে দূরে আছে, তবে বাগান ভালো আছে। মা আর জিমিন যত্নে রেখেছে হয়তো। নানান ফুলের বাহার দেখে মনটা ভালো হয়ে গেল, কিন্তু চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না। আবার রুমে চলে এলো। একটু ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম আসছে না। যতক্ষণ পর্যন্ত না বলতে পারছে ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। বিকেলে বাইরে একটু ঘুরছিল। সন্ধ্যায় নাজম সাহেব বাসায় ফিরেছে। খেতে যাবে এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো মামনির নম্বর থেকে কল এসেছে। কল করেছে জাঙ্কুক নিশ্চিত, তাই একটা মেসেজ পাঠিয়ে ফোন বন্ধ করে দিল। রাতে একসাথে খাওয়ার সময় আয়ান বলল, জাঙ্কুক আয়ো আর তোমার বিয়ে নিয়ে কথা বলছি আমরা অভিভাবকরা। আমার মায়ের খুব শখ হয়েছে বাসায় ছেলের বউ আনার। আলকে তো আগে থেকেই পছন্দ, তোমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিংও ভালো। মায়ের মতামত আছে, তোমার নিশ্চয়ই অমত নেই? যেমন খাওয়া খেয়ে বাবা মায়ের মুখে একবার তাকালো, আবার জাঙ্কুকের মুখে তাকালো। জাঙ্কুক মাথা নিচু করে খাচ্ছে। বাবার কথায় পেটের দিকে তাকিয়ে বলল, বাবা বাবা খাওয়া শেষ, তোমাকে কিছু বলবো। ছেলের এমন ভঙ্গি দেখে বাবা মা দুজনে তাকালো তার দিকে। জাঙ্কুককে নিচের দিকে তাকিয়ে খেতে দেখে তারা একে অপরের দিকে তাকালো। সিরিয়াস কিছু হবে তারা সেটা বুঝতে পেরেছে। অতঃপর খাওয়া শেষ করে নিল। ড্রয়িং রুমে এসে বসলো। জাঙ্কুক একটা কাগজ এগিয়ে দিল বাবার দিকে। বহু বছর পর ছেলের এই অভ্যাসটা আবার দেখলো তারা। ছোটবেলায় কোনো অপরাধ করলে সরাসরি মুখে বলতে পারতো না জাঙ্কুক, চিরকুটে লিখে বাবা মায়ের কাছে প্রেরণ করতো। এত বছর পর আজ সে আবার এমন করেছে। কি অপরাধ করেছে সে? বাবা মা সামনে সোফায় বসা, আর জাঙ্কুক তাদের বিপরীতে বসে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। নামজুল চৌধুরী কাগজটা হাতে নিয়ে না খুলেই জোর গলায় জিমিনকে ডাকলো। বাবা ডাক শুনে জিমিন দ্রুত ড্রয়িং রুমে এলো। পরিবেশটা খুব গম্ভীর দেখাচ্ছে। কি হবে জিমিন আন্দাজ করতে পারছে না। নামজুল চৌধুরী জিমিনের দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, অনেকদিন হলো তোমার রিডিং ধরি না, পড়ে শোনাও দেখি আগের মতো স্ট্রং ভাবে পড়তে পারো কিনা। জিমিন বাবা জনক ও জননী, প্রথমে বলে নেই তোমাদের ছেলে বয়সে এত বড় হয়ে অপরাধ করেছে, তোমাদের না জানিয়ে খুব বড় ভুল করে ফেলেছে। তোমরা আমাকে যা শাস্তি দিবে তা আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে নিজেরা কষ্ট নিও না। বেড়াতে যাওয়ার পর সিলেটের শ্রীমঙ্গলে ছোট এক পাহাড়ে একটা মেয়ের সাথে দেখা হয় আমার। মেয়েটা পাহাড়ে ছোট বাচ্চাদের পড়াচ্ছিল। অত বড় পাহাড় ছেড়ে চা বাগানে ঘুরতে যাই। সেখানে আবার সেই মেয়েকে দেখেছি চা পাতা তুলছে। সেখানে আমি 2-3 দিন থেকেছি, আর প্রতিদিনই পাহাড়ের রাস্তায় চা বাগানে ওই মেয়েটার সাথে দেখা হতো। তাকে ভালো লেগে যায় খুব। শ্রীমঙ্গল ভ্রমণ শেষ করে ভালো লাগাটা মনের ভেতর লুকিয়ে রেখেই বিকেলের দিকে শ্রীমঙ্গল ছেড়ে চলে যাচ্ছিলাম অন্যত্র। পথে এক পাহাড় পড়লো যেটাতে আমার ভ্রমণ বাকি ছিল। ভেবেছি চলে যাওয়ার আগে এই পাহাড়টাও দেখে যাই। সেখানে উঠেও পড়লাম। ঘুরে ফিরে দেখছিলাম। পাহাড় থেকে নিচের দিকে তাকাতেই মাথা চক্কর দেয় আর আমি পড়ে যাই। জ্ঞান ফিরেছে আমার প্রায় 1 দিন পর। চোখ খুলে দেখেছি আমি এক কাঠের ঘরে শুয়ে আছি, আর সেটা ছিল সেই ভালো লাগা মেয়েটারই। তার নাম তে। তার পরিবারে শুধু তার মা ও সে আছে। সুস্থ হতে আমার অনেক দিন লেগেছে। মা মেয়ে দুজনেই যত্ন নিয়েছে। আস্তে আস্তে আমি মেয়েটির মায়ায় পড়ে যাই। আশেপাশের লোকজন দেখতে আসতো আমাকে, আবার অগোচরে তাদের উল্টাপাল্টা কথাও শুনিয়ে যেত। দুজন মহিলা ঘরে একজন পরপুরুষ, সেজন্য তখন অনেকটা সুস্থ থাকায় আমি তাদের বাসা ছেড়ে আবার রিসোর্টে উঠি। কিন্তু সেদিন ঠিক করে ফেলি আমি এই মেয়ের মায়েই সারা জীবন পড়ে থাকবো। অতপরে তাকে মানানোর জন্য চেষ্টা করতে থাকি। বাচ্চাদের পড়ানোর সময় পাহাড়ে চলে যেতাম, আবার পিছু পিছু চা বাগানে চলে গিয়ে বিরক্ত করতাম, কিন্তু মানাতে পারিনি। তার মন পাথরের মতো কঠিন। একদিন বিকেলে সুযোগ পেয়ে এবং সময় চেয়ে তের সাথে পাহাড়ে গল্প করি।
সন্ধ্যায় পাহাড় থেকে নামার সময় স্থানীয় কিছু লোকের সামনে পড়ে যায়। তাদের অপেক্ষা করে তেকে চা খাওয়ার জন্য রিকোয়েস্ট করি, আর টঙের দোকানে একসাথে চা খাই। তেকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যায়, আর সেই পথেই ওই লোকগুলোর কোনো নজর পড়ে যায়। তারা আমাদের ধরে তাদের বাসায় নিয়ে যায় এবং এলাকার মেম্বার সহ আশেপাশের লোকজন জমা করে, আর সেদিনই আমাদের বিয়ে দিয়ে দেয়। আমি চেয়েছিলাম তাকে মানিয়ে তোমাদের জানাবো তার কথা, আর তোমরা রাজি থাকলে ওকে বিয়ে করব, কিন্তু দুর্ঘটনাবশত সেদিন বাধ্য হয়েছি বিয়েটা করতে। না হলে এলাকা থেকে তাদের চুলকালি মাখিয়ে তাড়িয়ে দেওয়া হতো। হঠাৎ শুনলে তোমরা কষ্ট পাবে তাই জানানি। সেদিন থেকে একটা চিন্তা করে যাচ্ছিলাম কিভাবে তোমাদের জানাবো। বাবা সিলেট যাওয়ার পরও চেষ্টা করেছি, কিন্তু বলার সাহস পাইনি, সুযোগও হয়ে ওঠেনি। যতদিন যাচ্ছে আমার চিন্তা ততই বাড়ছে, তাই হুট করে আজ চলে এসেছি জানানোর জন্য। আমাকে যা শাস্তি দিবে তা গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। আরেকটা কথা, জিমিন কুমিল্লা এটুকু পরে থেমে গেছে। জিমিন আর পড়তে পারলো না। জাঙ্কুক তার কথা এখানে তুলেছে কেন? জিমিন জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুক মেঝের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি সরাসরি ফ্লোরে পড়ছে। নামজন চৌধুরী জিমিনের দিকে তাকিয়ে বলল, কি পড়া শেষ? জিমিন মাথা নেড়ে না জবাব দিল। এবার নিচু সরে আবার পড়তে লাগলো। আরেকটা কথা, জিমিন কুমিল্লা যায়নি। তোমাদেরকে মিথ্যা বলে সে ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছে, আর আমার সাথে দেখা হয়েছে বাবা সিলেট যাওয়ার 2 দিন আগে। আমি সিলেট গিয়েছি তাই সেও সেখানেই গেছে। এত দূর তোমরা যেতে দিবে না তাই সে তোমাদের কুমিল্লার কথা বলেছে। আর কেউ না বুঝলেও বাবা মা সন্তানদের বুঝে। এত ভালোবাসো আমাদের, এত সব করেছো আমাদের জন্য, তবুও আমরা তোমাদের কষ্টই দিয়ে যাই। আল্লাহ হয়তো ক্ষমা করবে না। চিঠি পড়া শেষ হতেই টেবিলে কাগজ রেখে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে জিমিন দাঁড়িয়ে আছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। ভাই বোন কেউ তারা বাবা মায়ের মুখে তাকানোর সাহস পাচ্ছে না। নামজন চৌধুরী ও জিন চৌধুরী ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আবার একে অপরের দিকে তাকালো। নামজন চৌধুরী দেখলো জিন চৌধুরীর চোখে হাজার প্রশ্ন। নামজন চৌধুরীর সিদ্ধান্তে অপেক্ষায় আছে সে। নামজন চৌধুরী স্বাভাবিক কণ্ঠে বললেন, তাদের শৈশবকালে যে তুমি বেদ বানিয়েছিলে সেগুলো কি আছে? থাকলে নিয়ে এসো। তারা যে হাতে পায়ে বেড়ে গেছে সেটা কি বুঝতে পারছো না? না মারতেই আমাদের বাড়িতে সুইমিং পুল বানানোর সাহস কি করে হয়? আজ আমি বেত্রাঘাত করবো তাদের। যাও নিয়ে এসো। জিন বুঝতে পেরেছে নামজন স্বাভাবিক আছে। ছেলে মেয়ে দুজনেই বাবা মায়ের মুখে তাকালো। মায়ের মুখে হাসি আছে, আর বাবাও স্বাভাবিক। মেয়ে তো আমাদের বিশ্বাস করে না। যাই হোক, ওর শাস্তি কম হবে। কিন্তু তোমার ছেলে এত বড় অপরাধ কিভাবে করে? ভাবতে পারছো তুমি? বিয়ে করেছে অথচ বউ বাড়ির বাইরে। সাহস কি করে হয় বউ ছাড়া বাড়িতে ঢোকার? অশ্রুসিক্ত নয়নে দুজনে বাবার মুখে তাকিয়ে নিজেদের মুখে হাসি ফুটিয়ে তুললো। আর এদিকে জিন বলল, অপরাধ করলেই ছেলে মেয়ে আমার হয়ে যায়, আর সুনামের ক্ষেত্রে তোমার হয়ে যায়, তাই না? এই দেখো, সবকিছুতেই আমি বড়, অথচ বেশি রেগে যাচ্ছ তুমি। কোথায় বিয়ে বাড়িতে খুশি থাকবে তা না করে উল্টো প্রতিক্রিয়া। জাঙ্কুক হেসে বাবার কাছে এগিয়ে এসে বাবাকে বসা থেকে ওঠার জন্য টানতে লাগলো, কিন্তু নামজন চৌধুরী উঠছে না। এদিকে জিনকে উদ্দেশ্য করে বলল, জিন, পরিষ্কার জানিয়ে দাও বইয়ের মুখ না দেখিয়ে যেন আমার সামনে না আসে। এদিকে চোখ মুছে জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তার ছবি দেখিয়ে বলল, বাবা আপাতত ছবি দেখো, আর আমাকে শাস্তি থেকে মুক্তি দিয়ে উঠে দাঁড়াও। ফোন নিয়ে বাবা মা দুজনেই তের ছবি দেখলো। এই মেয়েকে তো আমি দেখেছি কোথাও। হ্যাঁ, আমার সাথে জলাশয়ের পাশে জমে দেখতে গিয়ে দেখেছো। জি, তোমার ছেলের কাণ্ড দেখেছো? আমার সামনে ছিল অথচ পরিচয় করায়নি। এতে এখন কি করা যায় বলো তুমি? জিন জবাব না দিয়ে তের ছবি দেখতে লাগলো, আর জাঙ্কুককে বলল, ওঠো আগে, আমি বলে দিচ্ছি কি করবে। জাঙ্কুক বাবাকে টেনে তুলে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ বাবা। আমার বিশ্বাস ছিল তোমরা মেনে নেবে। সত্যি বলো, কষ্ট চাপা রাখুনি তো আবার? নামজন চৌধুরী মুচকি হেসে ছেলের পিঠ চাপড়ে বলল, না রে বাবা, সন্তানের সুখী পিতামাতার সুখ। বৌভাতের আয়োজন করা হোক তাহলে আগামী শুক্রবার। জাঙ্কুক বাবাকে ছেড়ে দিয়ে বলল, আগামী শুক্রবার মানে এই 4 দিন পর? হ্যাঁ, কাল সকালে বেরিয়ে পড়বি। বৌমা আর বিয়ানকে এখানে নিয়ে আসবি। এদিকে যা করার সবটা আমি করবো। একমাত্র ছেলের বিয়ে, বিয়ের আয়োজন তো করতে পারলাম না, অন্তত বৌভাতের আয়োজন করে সবাইকে নিমন্ত্রণ করা হোক। আঙ্কেলের সাথে না বিয়ে নিয়ে কথা বলেছো, এখন কি করবে? হ্যাঁ তাই তো। তাহলে তুই আরো কেউ বিয়ে করবি? কত ভাগ্যবান ছিল আমার, একসাথে 2টা বউ পাবে। কি? জিমিও তার মা হেসে উঠলো, আর জাঙ্কুক বোকার মতো বাবার দিকে তাকিয়ে রইল। বাবা ছাগলের বাচ্চা। কোনো বাবা কি তার একমাত্র মেয়েকে বিবাহিত ছেলের কাছে বিয়ে দিতে চাইবে? আমি তাকে বুঝিয়ে বললেই সে বুঝবে, তোর মতো অবুঝ লোক না। ছাগলের বাচ্চা বলাতে জাঙ্কুক আর জিমিন মুখ চেপে হাসতে লাগলো, আর জিন বলেই ফেললো, বউ হচ্ছে আর জ্ঞান বুদ্ধি বলছে। লজ্জা করে না ছেলে মেয়ের সামনে নিজেকে ছাগল বলে পরিচয় দিতে? এই তুমি উল্টা বুঝো সবসময়। আমি সেটা বলেছি নাকি?
হ্যাঁ, আমি সারা জীবন উল্টাই বুঝি, আর তুমি পাল্টাও। জাঙ্কুক কিমের মিটি মিটি হাসতে হাসতে বাবা মায়ের মিষ্টি ঝগড়া থেকে কেটে পড়ে নিজেদের রুমে চলে গেল। আর এদিকে নামজুন চৌধুরী জিন চৌধুরীকে শান্ত করতে ব্যস্ত। রুমে এসে জাঙ্কুক খুশি মনে মামুনির নাম্বারে ডায়াল করলো। সাথে সাথে মামুনি রিসিভ করেছে। জাঙ্কুক, হ্যাঁ মামুনি, তো কোথায়? ও রুমে দরজা লাগিয়ে একা একা বসে কাঁদছে। ডাকছি একটু শুনছে না। জেনে গেছে ও তুমি ঢাকা চলে গেছো। মামুনি ওকে দেখে আমার কথা বলুন, আমি কালকে ফিরবো। বাবা মাকে আমি সব জানিয়েছি, আর বাবা মা আমাদের মেনেছে। আলহামদুলিল্লাহ। তুমি কি কাল ফিরবে? হ্যাঁ, কাল সকালে রওনা দিব। থেকে ডেকে দিন। মামুনি লাইনে থেকে থেকে ডাকলো। জাঙ্কুকের কথা বললো। তো মামুনির কথা শুনছে না, কোনো জবাবও দিচ্ছে না। জাঙ্কুকের মন মানছে না, ইচ্ছে করছে এখনই চলে যেতে। রাতের খাবারটাও খাই নিতে। মেয়েটার এত জিদ কেন? এতদিন জিদ করেছিল জাঙ্কুককে মেনে নেবে না, আর এখন চোখের আড়ালি হতে দেয় না। কি করবে জাঙ্কুক বুঝতে পারছে না। তাকে বলে আসে নিশ্চয়ই সে জেদ নিয়ে বসে আছে, আর বলবে কিভাবে? বললে তো আসতে দিত না। ইচ্ছে করলেও এখন যেতে পারছে না জাঙ্কুক। এদিকে বাবা মা কিছু জানতে পারলে টেনশন করবে, আবার সেদিকে মামুনিও টেনশন করতে নিষেধ করে দিয়েছে। বলেছে তো মামুনি মানিয়ে নিবে, কিন্তু তোর কাছে হয়তো যেতে পারছে না মামুনি। মানাবে কিভাবে? এত রাতে জার্নি করে যাওয়াটাও মুশকিল। নানার কথা ভেবে জাঙ্কুক আর রাতে বের হলো না। ঘুম নেই তার চোখে। তো কি করছে সেটাই ভাবছে সে, আর উল্টাপাল্টা যেন কিছু না করে বসে সে দোয়াই করছে জাঙ্কুক। সেদিন বিয়ের কথা শুনেই যে রিয়াক্ট করেছে, মন বলছে উল্টাপাল্টা কিছু করবে না, কারণ সবার আগে সে মামুনির কথা ভাববে। তবুও জাঙ্কুক শান্ত হতে পারছে না। ওদিকে মামি আর এদিকে জাঙ্কুক, তিনজনের কেটে গেল নির্ঘুম রাত। সকাল হতে জাঙ্কুক বাসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। দুপুরের শুরুতেই শ্রীনগর পৌঁছেছে জাঙ্কুক। তো বাইরে কাপড় নেড়ে দিচ্ছিল, মাত্রই গোসল করেছে। জাঙ্কুককে দেখেই থ হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের ভেতরটা কেঁপে উঠলো তার চেহারা দেখে। চোখের চারিপাশে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সারা রাত থেকে মুখ ফুলে ফেলেছে। জাঙ্কুকের প্রচুর রাগ হচ্ছে। তো ছল ছল চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের পানে। জাঙ্কুক তাকে উপেক্ষা করে দ্রুতগতিতে ঘরের পাশে চলে গেল। মামুনিকে দেখে সালাম দিয়ে কথা বললো। মামুনির কাছে জানতে পারলো সকালে ঘুম থেকে উঠেও তো কিছু মুখে দেয়নি। জাঙ্কুক ঘরে এসে সোজা আলমারির কাছে গেল। নিজের কাপড় চোপড় সহ সব বের করে খাটে ফেললো। মামুনি ওদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের রুমে চলে গেল। তো দ্রুত পায়ে রুমে ঢুকলো। জাঙ্কুকের আচরণ দেখে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক এসব এভাবে ফেলছে কেন? তো ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে কাপড় চোপড় নামাচ্ছেন কেন? জাঙ্কুক কোনো জবাব দিল না। তে আবার বলল, কোথায় যাবেন আপনি? এক্সকিউজ মি, আমাকে কিছু বলছেন? এমন করছেন কেন? এসব উল্টোপাল্টা করে কি করতে যাচ্ছেন? আর ফিরেই বা এসেছেন কেন? আসতে চাইনি তো, তবু আসতে হয়েছে। আমার জামা কাপড় এখানে ছিল, এগুলো নিয়ে যেতে এসেছি। কিছুক্ষণের মধ্যে গোছগাছ করে আবার ফিরে যাবো। সে খাট থেকে জামা কাপড় অগোছালো ভাবে আলমারিতে তুলে রাখলো। জাঙ্কুক তাকে সরিয়ে বলল, কে আপনি? আমার কাপড় চোপড়ে হাত দিচ্ছেন কেন? সরে দাঁড়ান, আমার কাজে বাধা দিবেন না। তে পলকহীন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছেন? জাঙ্কুকের রাগ আরো বেড়ে গেল। সে কাপড় চোপড় ব্যাগে নিতে নিতে বলল, হ্যাঁ করেছি তো। একটা বউ আছে, দুটা খরগোশের বাচ্চা আছে, যত সব। তে মৃদু হেসে উঠলো, অথচ চোখে তার নোনা জল। জাঙ্কুক ব্যাগ নিয়ে এদিকে আসতে তে তার উপর ঝাঁপিয়ে পড়লো। জাঙ্কুক তার সামলাতে না পেরে একটু পিছিয়ে গেল। আর তে তার বুকে জোকের মতো লেগে আছে। জাঙ্কুকের কোনো প্রতিক্রিয়া না দেখে তে ছলছল চোখে তার মুখের দিকে তাকালো। এই মায়াবী মুখটা আর উপেক্ষা করতে পারেনি জাঙ্কুক। তেকে মিশিয়ে নিল তার সাথে। এত পাগলামি কেউ করে? খাওনি কেন? না ঘুমিয়ে চোখ মুখের কি হাল করেছো দেখেছো একবার আয়নায়? তুমিও তো ঘুমাওনি, তোমার জন্য পাইনি। না বলে গিয়েছো কেন তাহলে? বললে তো যেতেই পারতাম না। ঘেমে শার্ট ভিজে গেছে, গোসল করবে? তো জাঙ্কুক নিয়ে বাথরুমে গেল। জাঙ্কুক গোসল করে এলে খাবার খেয়ে নিল দুজনে। থেকে সাথে নিয়ে এখন ঘুমের জন্য প্রস্তুত। বাবা মাকে মেনে নিয়েছে বিয়ে। বউ রেখে একা বাসায় ফিরেছি বিধায় বকেছে আমাকে। কালকে ঢাকা ফিরবো তোমাকে আর মামুনিকে নিয়ে। আমি ঢাকা যাব না। আর কোনো কথা না। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আগের পার্টগুলি না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিও। আর বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজকের মতো বাই।